আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা দেখতে দেখতে প্রায় পদার্থবিজ্ঞান বলের তৃতীয় অধ্যায়ের প্রায় শেষের অংশে চলে আসছি। আজকে আমরা শেষের অংশটি দেখে নেব। একটু খেয়াল করবে ভালো করে। আমি এখানে আগে থেকে তোমার অঙ্ক লিখে রেখেছি। তার মানে হচ্ছে যে আজকে আমরা যে পার্টগুলো দেখবো, ওই পার্টগুলো থেকে যে গাণিতিক সমস্যা আসতে পারে, ওই গাণিতিক সমস্যাগুলোর সমাধানও একসাথে দেখে নিব। আর তোমাদের উদ্দেশ্য কথাটি হচ্ছে যে তোমরা যখন যে পার্টটা দেখবে, এই পার্ট থেকে যে গাণিতিক টার্মটা আসে, এটা একটু ভালো করে দেখবে। আর এর মাধ্যমে যে গাণিতিক সমস্যার সমাধানটা হবে সেটাও একটু ভালো করে দেখে নেবে, তাহলে আর তোমার সৃজনশীল প্রশ্নের সমস্যা হবে না। চলে আসো, আমরা আজকের পার্টে চলে যাই। আমরা এখান থেকে আজকে শুরুতেই দেখবো তোমার মহাকর্ষ বল। আমরা তোমার প্রকৃতির উপর ভিত্তি করে বল দুই প্রকার জেনে আসছি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। মহাকর্ষ বল কিন্তু অস্পর্শ বলেরই একটা উদাহরণ। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো ভালো করে, মহাকর্ষ বল কাকে বলে। মহাকর্ষ বল হচ্ছে যে তোমার এই মহাবিশ্বের দুটি বস্তুকণার মধ্যকার যে আকর্ষণ বল, তাকে মহাকর্ষ বল বলা হয়ে থাকে। এখানে তোমাকে এই সমীকরণটা যেতে হলে আগে নিউটনের মহাকর্ষ সূত্রটা জানতে হবে, কারণ সমীকরণটা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে, যেটা তোমরা অষ্টম শ্রেণীতেও দেখে আসছো। নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এতে মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে চলে আসো, এই যে বাংলা যে তাত্ত্বিক তথ্যটা দেওয়া আছে, এটা অনুযায়ী তোমার যে গাণিতিক টার্মটা হতে পারে সেটা আমরা এখন দেখে নিব। প্রত্যেকটা সূত্রই তোমরা যখন পড়ো তখন প্রত্যেকটা সূত্রেরই কিন্তু একটা গাণিতিক টার্ম থাকে, এটা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে তুমি এটার প্রয়োগটাও ভালো বুঝতে পারবে। আচ্ছা, একটু খেয়াল করো, তোমাকে ধরো এখানে আমরা ধরে নেই নিউটনের মহাকর্ষ সূত্রের জন্য এমন একটি বস্তু, এমন একটি বস্তু, দুটি বস্তুকে কিন্তু এখানে তোমার কি করে, একে অপরকে আকর্ষণ করে। এই যে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার যে শুধু ওজনটা এখানে কার্যকর তা কিন্তু না, বা আমার এখানে তোমার চারপাশে যে বস্তুগুলো আছে সেগুলো কিন্তু আমাকে আকর্ষণ করে থাকে। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, তারা একে অপরকে ধরো আমরা ধরে নেই এফ বলে আকর্ষণ করে, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম ঠিক। তাহলে এখন আমরা অবশ্যই গাণিতিক টার্মটা লিখতে পারবো, এফ প্রপোর্শন m1 m2 বাই ডি স্কোয়ার। কিভাবে লিখতে পারি দেখো, তোমাকে বলা আছে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। হ্যাঁ, এখন যদি আমরা ধরো এই সমানুপাতিক চিহ্নটা উঠাতে চাই, তাহলে এখানে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, আর এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ক্যাপিটাল জি ব্যবহার করা হয়। এই ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন তুমি একটু খেয়াল করো, তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। এখানে ধরো তোমার এখানে যদি পৃথিবীর ক্ষেত্রে আমরা চিন্তা করি, পৃথিবীর আকর্ষণ বলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধরো এটা হচ্ছে তোমার পৃথিবীটা, তুমি পৃথিবী পৃষ্ঠের মধ্যে আছো, বা আমরা পৃথিবী পৃষ্ঠের মধ্যে কিন্তু অবস্থান করি, বা তোমার পৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায়, ধরো তুমি পাহাড়ের মধ্যে আছো, এরকম হতে পারে। আচ্ছা, এ হচ্ছে তুমি, ঠিক আছে। তো ধরো তোমার পৃথিবীর কেন্দ্রটা হচ্ছে এখানে, তাহলে তোমার থেকে পৃথিবীর যে কেন্দ্রটা আছে এটা একটা দূরত্ব কাজ করে, এটাকে পৃথিবীর ব্যাসার্ধ বলে, আর সেটা হচ্ছে ক্যাপিটাল আর। আর পৃথিবীর ভরটাকে এখন তোমার নির্ণয় করা হয়, এটাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল এম। আচ্ছা, এখন যদি আমরা এই মানগুলো এই সমীকরণটাতে ব্যবহার করি, তাহলে কি দাঁড়ায় দেখো তো একটু, এফ ইকুয়াল জি, তোমার ভরটা হচ্ছে স্মল এম, স্বাভাবিকভাবে তোমার ভর স্মল এমই হবে। আচ্ছা, তাহলে তোমার এখানে এম এম বাই আর স্কোয়ার হবে, বুঝছো তো? এখানে ব্যাসার্ধ চলে আসবে, ব্যাসার্ধটাকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা সমীকরণ পাই, সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ। যেহেতু এখানে আমরা মহাকর্ষ বল বা আকর্ষণ বল নিয়ে কথা বলি, যার কারণে এখানে এর জায়গায় জি হয়ে যাবে, কারণ তোমার যদি সমান্তরালে কোনো কিছু কার্যকর হয়, বল প্রয়োগ হয়, তখন সেখানে তোমার হয়ে থাকে এ। আর যদি উচ্চতা কার্যকর হয় বা আকর্ষণ বল কাজ করে থাকে, ওজন কার্যকর হয়ে যায়, তখন সেটা হয়ে যায় জি। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ইকুয়াল এম জি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এবার এমজিটা এই সমীকরণে আমরা ব্যবহার করি, তাহলে দেখো তো কি চলে আসে, বা এখানে এই মানটা ব্যবহার করলে হবে এমজি ইকুয়াল দেখো জি এম এম বাই আর স্কোয়ার। উপরে দেখো এই পাশে এমটা এই পাশে এমটা কাটা যায়, এটা সমাধানের নিয়ম, উপরে উপরে নিচে নিচে কাটা যায়, তাহলে জি এর মানটা চলে আসে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। হ্যাঁ, এখানে তোমার তথ্য আছে, সেটা কি দেখো একটু, এই যে জিটা দেখতে পাচ্ছ, এটাকে অভিকর্ষজ ত্বরণ বলে। এই যে তোমার ক্যাপিটাল জি এবং তোমার ক্যাপিটাল এম আছে, তাদের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। আমি যদি ক্যাপিটাল জি এর মানটা লিখি, দেখো জি ইকুয়াল হচ্ছে তোমার 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার,
পার কেজি স্কোয়ার। আচ্ছা, এই হচ্ছে তোমার ক্যাপিটাল জি এর মানটা। আর তোমার এম এরও কিন্তু অর্থাৎ পৃথিবীর ভর আনুমানিক একটা মান এখন নির্ণয় করা হয়ে থাকে বা বের করা হয়ে থাকে, যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা ব্যবহার করবে। হ্যাঁ, তাহলে এই দুইটা উপাদান যদি তোমার নির্দিষ্ট হয়ে যায় তাহলে এখানে বাকি থাকে কি আর। পৃথিবীটা কিন্তু তোমার সম্পূর্ণ গোলাকার না, অর্থাৎ এটা মানটা তোমার বা ব্যাসার্ধ মানটা কিন্তু পরিবর্তন হয়, এটা বর্তুলাকার বা কমলা লেবুর মতো বলা হয়ে থাকে। তো যার কারণে এই যে জিটা আছে, জিটা কিসের উপর নির্ভর করে, তোমার আর এর মানের উপর, ব্যাসার্ধের উপরে নির্ভর করে থাকে। অর্থাৎ তোমার জি বস্তুর উপরে নির্ভর করে না, ব্যাসার্ধের উপরেই নির্ভর করে থাকে। এখান থেকে তুমি অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা বের করতে পারবে, বা তোমার এখানে আরো কিছু মান বের করতে বলে, যেমন ব্যাসার্ধ বের করতে বললে সেটাও কিন্তু বের করতে পারবে। চলে আসবে এবার আমরা একটা গুরুত্বপূর্ণ পাঠে চলে যাব, আর সেই পাঠ হচ্ছে তোমার নিউটনের তৃতীয় সূত্র, এবং এর সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ রেখে তোমার ভরবেগের সংরক্ষণের সূত্রটাও দেখবো। তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা দেখে নিব আমরা এখন, তার সাথে তোমার দেখবো ভরবেগের সংরক্ষণের সূত্র। একটু খেয়াল করে দেখো ভরবেগের সংরক্ষণের সূত্র। এখন তুমি একটু খেয়াল করো, শুরুতে আমরা নিউটনের তৃতীয় সূত্রটা নিয়ে আলোচনা করি। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে বা প্রতিক্রিয়া থাকে, এটা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু হয়। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, ধরো তোমার এখানে এমন একটি বস্তু ধরলাম আর এখানে আরেকটি বস্তু ধরলাম M2। ধরো তোমার এখানে তার ব্যাগটা হচ্ছে U1 আদি ব্যাগের সেই গতিশীল, তার মাঝে ব্যাগটা হচ্ছে কি U1, আর তার মাঝে যে ব্যাগটা আছে সেটা হচ্ছে ধরো তোমার U2। তার মাঝে যে আকর্ষণ বলটা কার্যকর হবে, ক্রিয়া বল, সেটা F1 ধরলাম, সে যেহেতু প্রতিক্রিয়া জানাবে তাহলে তার মাঝে বলটা হবে তোমার কি F2। আচ্ছা, চলার মুহূর্তে ধরো তোমার এখানে যদি তোমার কি হয়, প্রথম বস্তুটার বেগ বেশি হয়, তাহলে তারা যদি একই দিকে চলতে থাকে, একই সরলরেখায় গতিশীল থাকে, তাহলে অবশ্যই তোমার কি হবে, একে অবশ্যই কি করবে, ধাক্কা দিবে। তাহলে এখানে তোমার কি হবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া হবে। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি সমান এবং পরস্পর কি হয়, বিপরীত হয়ে থাকে। ক্রিয়াটাকে ধনাত্মক ধরলাম, প্রতিক্রিয়াটাকে ঋণাত্মক ধরলাম। তুমি এখানে যে কোনোটাকে ধনাত্মক এবং ঋণাত্মক ধরে করতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে এই ছিল তোমার কি নিউটনের তৃতীয় সূত্র। এখান থেকে তোমার আরো অনেক আমরা সামঞ্জস্য দেখতে পাবো সামনের দিকে। এবার ভরবেগের সংরক্ষণের সূত্রটা আমরা একটু জেনে নিই। তাহলে ভরবেগের সংরক্ষণের সূত্র হচ্ছে যে এক বা একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে বস্তুদ্বয়ের মধ্যে মোট ভরবেগ সংরক্ষিত থাকে। অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এটা নির্দিষ্ট একটা মানই থেকে যায়। চলে আসে এবার আমরা একটু দেখে নেই। ধরো তোমার এখানে এই বস্তুগুলো কি করলো, একে অপরের সাথে সংঘর্ষ ঘটলো। আচ্ছা, সংঘর্ষ ঘটার পর এখানে তুমি দুই ধরনের পরিবর্তন দেখতে পাবে। হয়তো বা বস্তুগুলো মিলিত হয়ে একদিকে চলতে পারে, অথবা তারা একে অপর থেকে পৃথক হয়ে যেতে পারে। যদি তারা একই দিকে চলে তাহলে আমরা শেষ ব্যাগটাকে তোমার একটা ব্যাগ ধরে নিব, আর যদি তারা পৃথক হয়ে চলে তাহলে এখানে তুমি একটা ব্যাগকে কি করবে, ধনাত্মক ধরবে, আরেকটা ব্যাগকে অবশ্যই ঋণাত্মক ধরতে হবে, কারণ তারা বিপরীত। হ্যাঁ, এখন তারা যেহেতু তোমার সংঘর্ষ ঘটলো, তাদের মাঝে অবশ্যই তোমার গতিশীলতা আসলো, যার কারণে তারা ত্বরণ প্রাপ্ত হয়ে গেল। এখান থেকে আমরা তোমার এই সমীকরণটা লিখতে পারি। দেখো একটু খেয়াল করো, F ইকুয়াল আমরা জানি কি ma, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এখানে আমরা লিখবো F ইকুয়াল m1 a1, আর F2 সমান কি লিখবো, m2 a2। হ্যাঁ, এই সমান তুমি আবার কি জানো বলো তো, বেগের পরিবর্তন, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে v1 মাইনাস u1 বাই t, আর এখানে হচ্ছে মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2 বাই t। এখানে সময়টা তোমার নির্দিষ্ট হওয়ার কারণ হচ্ছে যে, বা একই রকম থাকার কারণ হচ্ছে যে, এখানে কিন্তু তারা যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন একটা নির্দিষ্ট সময় কিন্তু তোমার ক্রিয়াশীল হয়ে থাকে, যার কারণে এখানে টিটা পরিবর্তন হবে না, এটা নির্দিষ্ট থাকবে। উভয় পক্ষ থেকে টিটাকে বাদ দিয়ে দিলে আমাদের হাতে যা থাকছে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল m2 মাইনাস m2 v2 মাইনাস মাইনাসে প্লাস m2 u2। আচ্ছা, এখানে যদি তুমি রাশিগুলোকে দিক পরিবর্তন করে নাও, একবারে লিখে দিচ্ছি আমি। এখানে দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঘটে, আর ক্রিয়া প্রতিক্রিয়া ঘটার পরও তাদের মাঝে ভরবেগটা কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে। সেই জন্য বলা হয়ে থাকে তোমার বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না হয়ে থাকে, তাহলে তাদের মাঝে তোমার মোট ভরবেগের পরিবর্তনটা সংরক্ষিত অবস্থায় থাকে। যেটা দেখতে পাচ্ছ তুমি, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ ইকুয়াল সংঘর্ষের পরের মোট ভরবেগ। এটাই হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণের সূত্র। এখান থেকে আমরা যে মানগুলো বের করতে পারি আরো, বা যে বিষয়গুলো এর সাথে সামঞ্জস্য আছে সেই বিষয়গুলো আমরা এখন দেখে নিব। এখান থেকে তুমি আরো যে বিষয়গুলো উপলব্ধি করতে পারবে
পারবে, সেটা হচ্ছে যে মিলিত বস্তুর ব্যাগ নির্ণয় করতে পারবে, তারপরে ভরবেগ সংরক্ষণের সূত্রটা তোমার সমর্থন হয় কিনা এ ধরনের গাণিতিক সমস্যা পেয়ে যাবে, তারপর তোমার বন্দুকের পশ্চাৎবেগ বের করতে পারবে। এবং আরও একটা বিষয় সম্পর্কে তুমি এখন জানতে পারবে, সেটা হচ্ছে যে একটা নৌকা যদি স্থির অবস্থায় থাকে এবং সমবেগে যদি থাকে, তুমি এবং নৌকার সমবেগে যদি থাকে, তাহলে এখানে কি পরিবর্তন হতে পারে সেটা আমরা একটু দেখবো। এখন চলে আসো, আমরা শুরুতে কি বের করবো বলো তো? মিলিত বস্তুর ব্যাগটা একটু বের করে নিই, এটা একেবারেই সোজা। মিলিত বস্তুর ব্যাগ, এখানে কিন্তু তোমার যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এই পাঠের উপর ভিত্তি করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। মিলিত বস্তুর ব্যাগ মানে কি বলো তো? তোমার এখানে তাদের মাঝে যে আদি ব্যাগটা আছে সেটা ঠিক থাকবে, শেষ ব্যাগে গিয়ে তোমার পরিবর্তনটা হবে, কারণ আগে মিলিত হয় না, সংঘর্ষ হওয়ার পর মিলিত হয়। যার কারণে এখানে আমরা তোমার শেষ ব্যাগের ক্ষেত্রে মিলিত যে ব্যাগটা আছে সেটাকে একটা ব্যাগ ধরে নিব, অর্থাৎ ভি ধরে নিব, কারণ সংঘর্ষের পরে তারা একে অপরের সাথে মিলিত হয়। চলে আসে এবার বন্দুকের পশ্চাৎ ব্যাগ। আচ্ছা, পদার্থবিজ্ঞানে ভয় পাওয়ার কিছু নেই, একেবারে সোজা সমীকরণগুলো এবং গাণিতিক যে টার্মগুলো আছে সেগুলো সোজা। তবে তোমাকে অবশ্যই কি করতে হবে, ফিল করতে হবে, বিষয়গুলো অনুভব করতে হবে যে তুমি কি করছো এবং এখানে তোমার গাণিতিক সমস্যার মধ্যে কি করতে বলছে বা সমীকরণগুলো কি চাইছে, তুমি কিভাবে প্রয়োগ করছো। হ্যাঁ, চলে আসো এবার আমরা ঠিক এটা ব্যবহার করে এখন বন্দুকের পশ্চাৎ ব্যাগটা বের করবো। এর আগে একটা কাজ করে নেই, সেটা হচ্ছে যে এখানে আমি সিঙ্গাম স্যারের তোমার বন্দুকটা একটু এঁকে নেই। আচ্ছা, তোমাদেরকে যে মোটু পাটলুর কথাগুলো বলি এগুলো বলার একটা উদ্দেশ্যও আছে, কিন্তু তোমরা যদিও দেখো যে এটা একটা কার্টুন, আসলে এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে যে তোমার এক বন্ধু প্রকৃত বন্ধুরা একে অপরের জন্য কি করে এবং এই বন্ধুত্বটা থেকে তারা একটা দেশের জন্য বা একটা সমাজের জন্য বা একটা অঞ্চলের জন্য কি করতে পারে, বিষয়টা কিন্তু এখানে ফুটে ওঠে। একটু খেয়াল করবে, কার্টুন যে শুধুই কার্টুন তা কিন্তু না, প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় থাকে। বন্ধুত্ব বলতে কি বোঝায় এবং এটা কিভাবে তোমার একটা রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়ে। চলে আসে এবার আমরা আমাদের পড়ায় চলে আসি, সেজন্য তোমাদেরকে এই উদাহরণগুলো ব্যবহার করি বা বলে থাকি আর কি। আচ্ছা, একটু দেখো, এটা বন্দুকটা হয়ে গেল সিঙ্গাম স্যারের বন্দুকের মতোই হলো, যার কারণে এটা দিয়ে গুলি করলে ডাবি পড়বে আর কিছু না। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে তোমার কি ছিল, ভরবেগের সংরক্ষণের সূত্রে আদি ভরবেগ ছিল, শেষ ভরবেগ ছিল। আচ্ছা, এখানে তোমার গুলি করার আগে কিন্তু বন্দুক এবং তোমার বুলেট বা গুলি যেটাকে আমরা বলে থাকি উভয় কিন্তু স্থির থাকে, যার কারণে এটা তোমার জিরো হবে, এই অংশটা জিরো হবে। এই অংশ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, কাজ করার আগে একটা কাজ করে নেই, আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে বন্দুকের গুলির ভরটাকে ধরো আমি স্মল এম ধরলাম আর তার ব্যাগটাকে স্মল ভি ধরলাম, আর বন্দুক যেহেতু বড় তাহলে সে হবে ক্যাপিটাল এম এবং তার ব্যাগটাকে ধরে নেই ক্যাপিটাল ভি। এখানে কিন্তু নিউটনের তৃতীয় সূত্রটাই কার্যকর হয়, প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ সে কিন্তু পেছনে একটা ধাক্কা দেয় যখন তোমার গুলিটাকে ছোড়া হয়। এটা তুমি ভালো স্পষ্ট উদাহরণ দেখতে পাবে যখন তোমার কামানের সাহায্যে বা তোমার এ জাতীয় কিছুই ট্যাঙ্কের সাহায্যে যখন তোমার বড় একটা গোলা বারুদ ছোড়া হয় তখন খুব বেশি প্রতিক্রিয়া দেখায়, কারণ সেখানে তোমার প্রতিক্রিয়া বলটা অনেক বেশি তৈরি হয়ে থাকে বা সৃষ্টি হয়ে থাকে। যার কারণে চলে আসে এবার আমরা এই সমীকরণ ব্যবহার করে কিভাবে এই বন্দুকের পশ্চাৎ ব্যাগটা নির্ণয় করবো। চলে আসি, আমরা এই অংশটাকে কি ধরে নেব, জিরো ধরে নেব, যেহেতু আদি অবস্থায় তোমার u1 u2 উভয় জিরো। তাহলে আমরা একবারে লিখে ফেলি, ধরো তোমার এখানে যদি এটাকে যদি গুলি ধরে নেই বা এটাকে যদি বন্দুক ধরে নেই, তাহলে এখানে তোমার হবে ক্যাপিটাল এম ক্যাপিটাল বি প্লাস স্মল এম স্মল বি ইকুয়াল জিরো। তাহলে এই হচ্ছে এই সমীকরণটার সাহায্যে কিন্তু তুমি বন্দুকের পশ্চাৎ ব্যাগটা অর্থাৎ ভি এর মানটা নির্ণয় করতে পারবে। আর এখানে অবশ্যই তুমি মনে রাখবে অল টাইম অর্থাৎ সর্বদাই তোমার বন্দুকের যে পশ্চাৎ ব্যাগের মানটা বের করবে সেটা অবশ্যই তোমার কি হবে, জিরো হবে, মাইনাস হবে, জিরো না সরি মাইনাস হবে, এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, জিরো হবেই, জিরো না আবার বলছি জিরো, তোমার মাইনাস হবে। বন্দুকের পশ্চাৎ ব্যাগ বা পশ্চাৎ ব্যাগ সবসময় তোমার কি হয়ে থাকে, জিরো হয়ে থাকে। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, তোমার স্থির একটি নৌকায় যদি তুমি সমবেগে হাঁটো তাহলে কি পরিবর্তন হয় দেখো। স্থির নৌকায় সমবেগে হাঁটলে কি পরিবর্তনটা দেখা যায়, লেখাগুলি খুবই সুন্দর। সমবেগে হাঁটলে কি পরিবর্তনটা দেখা যায় এটা একটু আমরা দেখে নিব। তোমাদের লেখা কিন্তু খুব সুন্দর হতে হবে, কারণ লেখার উপরে কিন্তু অনেকটা নাম্বার ডিপেন্ড করে বা সৌন্দর্যের পেছনে সবাই কিন্তু প্রাধান্য দেয় সৌন্দর্যকে। আচ্ছা, একটু খেয়াল করো, শুরুতে আমরা এখানে একটা নৌকা এঁকে নিই, তাহলে তুমি ভালো বুঝতে পারবে, চিত্রের সাহায্যে কিন্তু তোমার বোঝাটা খুবই সহজ। আচ্ছা, সুন্দর করে একটা নৌকা এখানে হয়ে গেল একটা নৌকা। ধরো তুমি নৌকার এখানে আছো, এই প্রান্তের মধ্যে তুমি আছো, এদিক থেকে হেঁটে ওইদিকে যাবে তুমি, আর নৌকাটা আসছে এদিকে, অর্থাৎ বিপরীত থাকবে, ক্রিয়া প্রতিক্রিয়া যার কারণে বিপরীত থাকবে। আচ্ছা, এখন ধরো তোমার এখান থেকে এ পর্যন্ত তুমি হেঁটে আসছো, এক্স দূরত্ব অতিক্রম করছো, আমরা সম্পূর্ণ নৌকার যে দৈর্ঘ্যটা আছে সেটা ধরে নেই, অর্থাৎ সম্পূর্ণ নৌকাটার দৈর্ঘ্য ধরে নিলাম এন। আচ্ছা, এখান থেকে তুমি এতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলছো এখান থেকে এ পর্যন্ত, তাহলে এটা তোমার কি হবে বলো তো, এল মাইনাস এক্স হবে। বুঝতে পারছো তো? তোমার ব্যাগটাকে ধরে নিলাম, ধরো তোমার ভি1 ধরে নিলাম, আর নৌকার যে ব্যাগটা আছে সেটাকে ভি2 ধরে নিলাম।
এখানে একটু পরিবর্তন হবে। তোমার ভরটাকে ধরলাম স্মল এম, তোমার যে ব্যাগ আছে সেটাকে ধরলাম V1, আর নৌকার যে ভর সেটা ক্যাপিটাল এম, এবং নৌকার যে ব্যাগ থাকবে সেটা হচ্ছে তোমার V2। আচ্ছা, এখানে তোমাকে অবশ্যই যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া বলেই ফেললাম আমি, তাহলে অবশ্যই তোমাকে এখানে একজন হবে ধনাত্মক, একজন হবে ঋণাত্মক। অর্থাৎ তোমাকে যদি আমি ধনাত্মক ধরি তাহলে নৌকাটা হয়ে যাবে কি ঋণাত্মক হয়ে যাবে, এবং যেহেতু স্থির কথা বললো তাহলে এই অংশটা হয়ে যাবে 0। তাহলে এখন আমরা লিখতে পারি, তোমাকে ধনাত্মক ধরলাম যার কারণে তুমি শুরুতে হবে, তারপরে নৌকাটাকে ধরলাম সেটা ঋণাত্মক হবে, ইকুয়াল 0 হবে। আচ্ছা, এখান থেকে একটু খেয়াল করে দেখো তো আমরা কি কাজ করতে পারি। এখন তুমি অবশ্যই জানো ব্যাগ সমান কি দূরত্ব বাই সময়। তাহলে এটা যেহেতু তোমার দূরত্ব হচ্ছে কত, আর বাকি আছে l - x, তাহলে l - x/t মাইনাস, আর নৌকার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তোমার নৌকাটা প্রায় l, সে এতটুকু পর্যন্ত চলে আসলো, তার আর x বাকি আছে, তাহলে এটা হবে x/t = 0। উভয় পক্ষ থেকে টিটাকে কমন নিলে t = 0 চলে আসে। আমাদের হাতে থাকে তোমার ml - mx - mx = 0। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, ml = লিখে ফেলতে পারি তোমার mx + mx। আচ্ছা, এখান থেকে তুমি যদি x টাকে কমন নাও, দেখো তো একটু খেয়াল করে, m + m। আচ্ছা, এবার একবারে লিখে ফেলি। তুমি x এর মানটা যদি বের করো, এটা অবশ্যই তোমার এটা নিচে যাবে, আর উপরে হবে কি m l, এটা l লিখছি, আর নিচে হবে তোমার স্মল m প্লাস ক্যাপিটাল M। এখন তুমি একটু দেখো তো, আমি যে এখানে গাণিতিক টার্মগুলো লিখছি, আমি যে সমীকরণগুলো বের করলাম সবগুলোই কিন্তু এই গাণিতিক টার্মের সাথে তোমার মিলে গেছে। একটু প্রশ্নগুলো পড়লেই তুমি বুঝতে পারবে, বা এখনই আমি এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি তোমাকে। অবশ্যই তোমাকে ভালো মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ ভালো মানুষ হতে হলে বা তোমার ভালো হতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, প্রথমটা দিয়ে শুরু করছি আমি 1। প্রথমটা দেখো, একটু আগে লিখে ফেলি, আমরা জানি। হ্যাঁ, তুমি আগে প্রশ্নটা ভালো করে পড়বে, প্রশ্নটা তোমাকে কি বের করতে বললো সেটা জানতে হবে, আর এখানে কি কি মান দেওয়া আছে সেটা তোমাকে লিখে নিতে হবে, আর এগুলো আগে বাংলায় প্র্যাকটিস করবে, তারপর তোমার সহজ হয়ে যাবে। বুঝতে পারছো তো? দেখো এখানে কি লেখা আছে, যেহেতু বাংলায় পড়ে দিচ্ছি, তোমরা কিছু মনে করবে না। 4 কেজি ভরের একটি বস্তু 4 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে, এটা হচ্ছে উত্তর দিকে থেকে, এবং 2 কেজি ভরের অপর একটি বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। তার মানে একে অপরের বিপরীত দিকে। সংঘর্ষের ফলে বস্তুতে মিলিত হয়ে কোন দিকে কত বেগে চলবে, অর্থাৎ মিলিত বেগ তোমাকে বের করতে বলছে এবং দিক বের করতে বলছে। খুবই সহজ একটা সমীকরণ। চলে আসো, আমরা আগে এদের মান বের করে নিই। প্রথম যেগুলো দেওয়া আছে সেগুলোকে আদি ধরে নেই। m1 = তোমার 4 কেজি, আর u1 = তোমার কত দেওয়া আছে, 4 মিটার/সেকেন্ড। আচ্ছা, তারপরটা কি দেওয়া আছে দেখো, m2টা 2 কেজি দেওয়া আছে, এবং তার যে ব্যাগটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার, যেহেতু এখানে প্রথমে কোনো ব্যাগ দেওয়া নাই বা স্থির কথাটা উল্লেখ নাই, যার কারণে এই যে ব্যাগগুলো আছে এগুলোকে আমরা আদি ধরে নিতে পারি। যদি স্থির থাকে তাহলে এখানে তোমার ইউতে পরিবর্তন হয়। আচ্ছা, u2 = তোমার এখানে কত দেওয়া আছে বলো তো, 2 মিটার/সেকেন্ড। তবে u2 এর মানের জায়গায় অবশ্যই তোমার এখানে একটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? যেহেতু একে অপরের বিপরীত দিকে, একটাকে যদি তুমি ধনাত্মক ধরো, আরেকটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। এখান থেকে তোমাকে মিলিত ব্যাগ v বের করতে বলছে, v = what। আচ্ছা, আমরা এখানে সমীকরণটা আগে ব্যবহার করি, তাহলে তোমার বের করা খুব সহজ হয়ে যাবে। m1 u1 + m2 u2 = m1 + m2 * v। এখান থেকে আমরা v এর মানটা বের করব। তাহলে এখানে তুমি মানগুলো বসিয়ে দাও। m1 এর মানটা হচ্ছে তোমার কত, 4 কেজি, ইনটু u1 হচ্ছে তোমার কত, 4 মিটার/সেকেন্ড। বাংলায় বলা হচ্ছে, কারণ হচ্ছে যে বাংলায় কিন্তু খুব দ্রুত বলা যায়, যেহেতু মাতৃভাষা বাংলা। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, 2 কেজি লিখলাম, তারপরে এটা হচ্ছে তোমার, এটা যেহেতু মাইনাস, তাহলে এখানে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। আর এখানে m1টা হচ্ছে কত বলো তো, 4 কেজি, যোগ m2টা হচ্ছে কত, 2 কেজি, আর এখান থেকে ভিটা বের করবো, v = হট। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে ইকুয়েশনটা করে নিবে। এখানে 4 4 16 আসে, আর এখানে 2 2 4 আসবে। তাহলে তোমার এখানে দেখো কত আসবে বলো তো, 4 4 16 হলে 16 কেজি মিটার/সেকেন্ড, আর মাইনাস এখানে 4 কেজি মিটার/সেকেন্ড, আর ওই অংশটাতে আসছে তোমার 6 কেজি, 6 কেজি মিটার/সেকেন্ড নাই, 6 কেজি আছে, আর ইনটু ভি আছে। আচ্ছা, এবার তুমি ক্যালকুলেশন করে অবশ্যই মানটা বের করে ফেলতে পারবে। এটাকে দিকে নিয়ে আসো, এটাকে করে ফেললেই দেখবে এখানে তোমার ধনাত্মক একটা মান আসবে, ভি এর মানটা ধনাত্মক হবে। আর ধনাত্মক হওয়ার অর্থটা হচ্ছে যে তোমার এটা উত্তর দিকে থাকবে, কারণ তুমি উত্তর দিক থেকে যে বস্তুটা ছিল তার ব্যাগটাকে ধনাত্মক ধরে নিয়েছো, তাহলে তোমার এখানে কি হবে, উত্তর দিকে হবে। বুঝতে পারছো তো?
ক্লিয়ার বিষয়টা? আর অল্প একটু ক্যালকুলেশন আছে। আচ্ছা, এরপরে চলে আসো আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাই। ক্যালকুলেশনটা কিন্তু করে নিও, আমি যেভাবে রেখে দিচ্ছি এভাবে রেখে দিও না। আচ্ছা, ভালো করে খেয়াল করো, দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে, একটি বন্দুক থেকে, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়ের অঙ্ক। একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলছে, আগে আমরা সূত্রটা লিখে ফেলি। এমবি প্লাস এমবি ইকুয়াল 0। মনে আছে তো সূত্রটা তোমাদের? আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, এখানে তোমাকে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে এখানে যে ভরটা দেওয়া থাকবে, ভরটা যদি গ্রামে থাকে সেটাকে অবশ্যই কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। এটা অবশ্যই মনে করে নিয়ে নিও, কারণ একক লেখার ক্ষেত্রে এই মানগুলো পরিবর্তন করে নিতে হয়। আচ্ছা, প্রথম যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে দেখো তো, একটা বন্দুক থেকে এতগুলি, তাহলে এখানে তোমার স্মল বি হবে 500 মিটার পার সেকেন্ড, আর স্মল এম হবে, এটা হচ্ছে 10 গ্রাম। এটাকে তোমাকে কি করতে হবে বলো তো? কেজিতে নিয়ে নিতে হবে। তাহলে 1000 দ্বারা ভাগ করবে। এখন এটা কি হয়ে গেল? কেজি হয়ে গেল। তাহলে 0.01 কেজি আসবে। আচ্ছা, তারপর খেয়াল করো তো একটু ভি, এবার ভিটা বের করবো। ক্যাপিটাল এমটা দেওয়া আছে, ক্যাপিটাল এমটা কত দেওয়া আছে? 2 কেজি, 2 কেজি দেওয়া আছে। আচ্ছা, লিখলাম এখানে 2 কেজি। আর পশ্চাৎ ব্যাগ ভি বের করবো, ভি ইকুয়াল হোয়াট, এদিক দিয়ে লিখে ফেললাম ভি ইকুয়াল হোয়াট। আচ্ছা, এখানে তুমি এখন মান বসিয়ে দাও তো। ক্যাপিটাল এমটা কত দেওয়া আছে? 2 কেজি দেওয়া আছে, 2 কেজি ইন্টু ভি প্লাস এম এর মানটা কত দেওয়া আছে বলো তো? তোমার এখানে বের করলাম আমরা 0.01 কেজি, ইংলিশ চলে আসছে আবার। আচ্ছা, ভি দেওয়া আছে তোমার কত? 500 মিটার পার সেকেন্ড ইকুয়াল 0। উভয় পাশ থেকে ক্যালকুলেশন করে তুমি মানটা পেয়ে যাবে। মানটা যেটা পাবে সেটা আমি বলে দিচ্ছি, দেখো। পশ্চাৎ ব্যাগ ভি এর মানটা হবে ঋণাত্মক, তার মানে পশ্চাৎ ব্যাগের মানটা সবসময় কি হয়ে থাকে? ঋণাত্মকই হয়ে থাকে। ক্লিয়ার বিষয়টা? খুবই সোজা, এত ভয়ের কিছু নয়। পদার্থবিজ্ঞান মানে মজার বিষয়, বিজ্ঞানের সবগুলো বিষয় মজা। চলে আসো, মজাটা তোমাকে অনুধাবন করতে হবে, আর পড়াশোনা মজা করে নিতে হবে, তাহলে পড়াশোনা ভালো করতে পারবে। চলে আসো এরপরে তৃতীয় নম্বর প্রশ্নটা। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরে একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপের সাথে ধাক্কা খেয়ে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। উক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণের সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত। তার মানে ভরবেগের সংরক্ষণের সূত্র ব্যবহার করে তোমাকে অঙ্কটা করে নিতে হবে। আচ্ছা, এখন যে আমরা ভরবেগের সংরক্ষণের সূত্রটা ব্যবহার করব, এখানে কিন্তু তোমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আদি ভরবেগের জন্য, একটা হচ্ছে শেষ ভরবেগের জন্য। দেখো, তোমাকে বলে দিছে ধাক্কা খাওয়ার পর তারা একত্রে চলতে থাকে, তাহলে শেষ ভরবেগের পরিবর্তনটা হবে, অর্থাৎ একটা মান ভি ধরে নিতে হবে। যার কারণে আমরা সংঘর্ষের আগে একটা ধরে নেব, তারপর সংঘর্ষের পরে একটা ধরে নেব। এখানে আরো একটা কাজ তোমাকে আগে করে নিতে হবে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে যে ট্রাকটা আছে, ট্রাকটা কিন্তু স্থির অবস্থায় ছিল, তারপর সে চলা শুরু করলো। কতটুকু চললো? 60 সেকেন্ড চলার পর সে একটা স্থির পিকআপের সাথে ধাক্কা খায়, তার মানে সে কিন্তু ব্যাগ প্রাপ্ত হয়ে যায়। যেই ব্যাগটা এই পিকআপের সাথে আসলে আদিবেগ হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমরা ব্যাগটা আগে বের করে নিই, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। বুঝতে পারছো? হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, ইউটা তো 0ই হবে এখানে, 0 মিটার পার সেকেন্ড। এককগুলো সবসময় লেখার চেষ্টা করবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর এ হচ্ছে তোমার কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টিটা হচ্ছে 60 সেকেন্ড। ভিটা আমরা এখানে বের করবো, ভি এর মানটা এখন তুমি পেয়ে যাবে প্লাস, আর এর মানটা হচ্ছে দেখো 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি এর মানটা হচ্ছে তোমার কত? 60 সেকেন্ড। তাহলে এর মানটা তুমি কত পেয়ে যাবে বলো তো? এখানে 12 মিটার পার সেকেন্ড পাবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল। এবার তুমি কি করবে? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মান দুইটা বের করবে। আমি আগে লিখে দিচ্ছি সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের আগে মোট ভরবেগ, আমি সম্পূর্ণটা লিখলাম না, আগে লিখে দিলাম m1 u1 প্লাস m2 u2। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, আগে লিখলাম, তারপরে তুমি সংঘর্ষের পরে লিখবে। আগের ক্ষেত্রে এখানে আবার মানগুলো আমরা একটু লিখে নিই, দেখো তো একটু খেয়াল করে। হ্যাঁ, M1 দেখো, স্থির অবস্থান থেকে 600 কেজি ভরের একটি ট্রাক, তাহলে M1 ইকুয়াল টু 600 কেজি। তারপরে দেখো, একটি ট্রাক এত সেকেন্ডে, এখানে তোমার আর মান লাগবে কি? আদিবেগ লাগবে। আদিবেগ কিন্তু তুমি এখানে যে ভিটা পেয়েছো, এটা কিন্তু তোমার পিকআপের সাথে যখন ধাক্কা খাবে তখন কিন্তু এটা ট্রাকের আদিবেগটা থাকবে, কারণ ট্রাকটা তোমার চলন্ত অবস্থায় গিয়ে ধাক্কা খেয়েছিল, বা তার একটা ব্যাগ ছিল। তো যার কারণে এখানে তোমার কি হবে? এই যে ব্যাগটা আছে, এটা কিন্তু তার u1 এর মান হবে 12 মিটার পার সেকেন্ড। একদম সহজ কিন্তু সমীকরণগুলো ভালো করে একটু খেয়াল করে নিলে হয়। m2। আচ্ছা, পিকআপটা কোথায় আছে দেখো তো? পিকআপের ভর হচ্ছে তোমার কত? 400 কেজি ভরের পিকআপের সাথে ধাক্কা খায়, তার মানে 400 কেজি ভরের পিকআপ
এখানে তুমি একটু খেয়াল করতে হবে, একটা কথা লেখা আছে এখানে স্থির পিক আপ, তার মানে ইউ2টা কি হবে 0 হবে। আচ্ছা এখানে মান যদি আমরা লিখে দিই, দেখো 600 কেজি, এককগুলো সাথে সাথে লেখার চেষ্টা করবে, 12 মিটার পার সেকেন্ড প্লাস এটা 400 কেজি আর এটা হচ্ছে 0, তাহলে এখানে তোমার কত আসে 7200 কেজি মিটার পার সেকেন্ড। এবার যদি সংঘর্ষের পরেরটা বের করো তাহলে তোমার এখানে কি হবে দেখো তো একটু খেয়াল করে, তুমি এখানে ভিটা লিখে দিলে হবে ভি ইকুয়াল হোয়াট, বাকি মানগুলো তো দেওয়াই আছে এখানে। এম1 হচ্ছে তোমার কত 600 কেজি, এম2 হচ্ছে তোমার কত 400 কেজি। হ্যাঁ, আর তোমার এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা কি দেখো একটু খেয়াল করে, ভি এর মানটা লিখতে হবে, ভিটা বের করবা না, তোমার সংরক্ষিত হয় কিনা সেটা তোমার দেখাতে হবে। ভি এর মান দেওয়া আছে 7.2 মিটার পার সেকেন্ড, সংঘর্ষ পর তার মিলিত হয়ে চলতে থাকে, তাহলে 7.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এখানে তুমি দেখো এখানে 1000 আসে, 1000 কেজি ইন্টু 7.2 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে তোমার কত চলে আসে বলো তো 7200 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখানে তোমার ভরবেগের সংরক্ষণের সূত্রটাকে তারা মেনে চলে বা সমর্থন করে। যদি তোমার এখানে মানগুলো না মিলে তাহলে তারা সমর্থন করে না। এই হচ্ছে তোমার অঙ্কটা, বুঝছো? একদম সোজা, কিন্তু দেখো কি কি মান দেওয়া ছিল সেটা লিখলাম, লেখার পর অঙ্কটা হয়ে গেল। সর্বশেষ অঙ্কটা একেবারেই সোজা এবং একদম ছোট, এটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা, অর্থাৎ আমরা যে সর্বশেষ যে সমীকরণটা বের করলাম নৌকার ক্ষেত্রে, সেটা 1.5 মিটার 1.5 মিটার দীর্ঘ একটি নৌকায় 45 কেজি ভরের এক ব্যক্তি হেঁটে সামনে আসলে নৌকাটির স্মরণ ঘটে 0.9 মিটার, নৌকাটির ভর নির্ণয় করো। নৌকার ভর নির্ণয় করতে বলছে। আচ্ছা এখানে আমরা নৌকার ভর নির্ণয় করব, আগে মানগুলো লিখে নিই। এই যে তোমার এটা দীর্ঘ নৌকা যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল এল। আমরা যখন সমীকরণটা বের করেছিলাম তখন বলেছি আমি তোমাকে, নৌকায় 40 কেজি ভরের এক ব্যক্তি, তুমি কিন্তু স্মল এম 45 কেজি হেঁটে আসলে নৌকাটির স্মরণ অর্থাৎ এক্স 0.9 মিটার, আর নৌকাটির ভর ক্যাপিটাল এম ইকুয়াল হওয়ার, যদিও নৌকার ভর আমরা ছোটই পাবো। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো, এক্স ইকুয়াল কি ছিল বলো তো, এম এল ছিল আর নিচে ছিল এম বাই এম প্লাস এম, বুঝছো? এবার এখানে মান বসিয়ে দাও, 0.9 মিটার ইকুয়াল তোমার চলে আসছে কত বলো তো 45 কেজি, 1.5 মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে কত স্মল এম হচ্ছে 45 কেজি, তারপর হচ্ছে তোমার এখানে ক্যাপিটাল এমটা আমরা বের করব। আচ্ছা এখানে তুমি কোনাকুনি গুণ করে নাও, কোনাকুনি গুণ করলে এখানে তোমার 0.9 মিটার, এটা তোমার গুণাকারে থাকবে 45 কেজি, তারপর হচ্ছে ক্যাপিটাল এম ইকুয়াল হচ্ছে তোমার এখানে একটু গুণ করে দেখি তাহলে তোমার ক্লিয়ার হয়ে গেল, 45 ইন্টু 1.5। আচ্ছা তাহলে এখানে তোমার 67.5 আসে, 67.5। ফিজিক্স করতে গেলে কিন্তু ক্যালকুলেটর থাকতে হবে তোমার সাথে, এককটা লিখে ফেললাম। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো, কেজিও তো ছিল, আচ্ছা কেজি আর ইন্টু মিটার। আচ্ছা এখন তোমার ওইটা ভাগ আকারে চলে যাবে ওইদিকে, 45 কেজি প্লাস ক্যাপিটাল এম, এখানে তোমার আসতেছে কত দেখো তো একটু খেয়াল করো, 67.5 কেজি ইন্টু এম বাই 0.9 মিটার। আমি তোমাদের পদার্থবিজ্ঞানের সৃজনশীল ক্লাস নিব অধ্যায়ের উপরেই। তাহলে এখানে তোমার 45 কেজি প্লাস ক্যাপিটাল এম ইকুয়াল তোমার এখানে চলে আসে কত, আবার একটু ক্যালকুলেশনে যেতে হচ্ছে, ভাগ 0.9, এখানে তোমার আসছে 67.5 ভাগ 0.9, তাহলে এখানে তোমার চলে আসে 75 কেজি। আবার একটু ভালো করে দেখি, 45 ইন্টু 1.5 তোমার এখানে 67.5 কেজি আসে। এটাকে যদি আমরা ভাগ করি তোমার 0.9 দিয়ে, তাহলে তোমার এখানে আসে কত 75 কেজি আসে, তাহলে 75 কেজি। এখন তুমি সরাসরি উত্তরটা লিখে ফেলো, এটা থেকে এটাকে বাদ দাও, -45, তাহলে তোমার এখানে চলে আসে 30 কেজি, বুঝতে পারছো তো? তাহলে তোমার নৌকার ভর হচ্ছে 30 কেজি। আচ্ছা তাহলে এই ছিল তোমার আজকের যে পার্টটা ছিল, এই পার্ট অনুযায়ী তোমার গাণিতিক সমস্যা এবং আজকে পার্টের থেকে যে সমীকরণগুলো বের করলাম এই সমীকরণগুলো। তোমাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে ভালো করে পড়াশোনা করো আর একেবারে মনোযোগ সহকারে পড়তে হবে কিন্তু। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখার চেষ্টা করবে, তার কারণ হচ্ছে যে তুমি সিরিয়াল মেনটেন করলে ভালো বুঝতে পারবে।
আর আমার ভিডিওগুলো তোমার দীর্ঘ হয়ে যায়, কারণ হচ্ছে যে একটা পার্ট শুরু করলে এটা একদম শেষ না করা পর্যন্ত আমার নিজের কাছে স্বস্তি অনুভব হয় না, যার কারণে তোমার পার্টগুলো আসলে বা আমার যে ভিডিওগুলো আছে এগুলো দীর্ঘ হয়ে যায়। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, কারণ এখানে তথ্যবহুল ভিডিও নেওয়ার চেষ্টা করি আমি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।